আজকে তোমাদের জন্য একটা গল্প নিয়ে চলে এসেছে। গল্পটির নাম হল পাগলের খেয়াল। গল্পটি লিখেছেন সুবিনয় রায়। খুবই সুন্দর গল্প, আপনি একবার শুনলে হয়তো বারবার শুনতে ইচ্ছা করবে। চলো গল্প শুরু করা যাক। মেঘনাদ ঘোষকে চেনো তো? ওই যে ওপাড়ার জলধর ঘোষের ছেলে। ছেলেবেলা থেকে বেচারার গলাখানা একেবারে মেঘের নাদের মতো। গায়ের রঙেও মেঘের সাদৃশ্য আছে, যেন কালবৈশাখী কালো মেঘ। বেচারার যখন ১০ বছর বয়স তখনই তার বুকের ছাতি ৪ ইঞ্চি আর লম্বায় সে তখনই ৩.৫ হাতের উপর। আমাদের পাড়ায় সাতকড়ি মিত্তির থাকে। তার জিমনাস্টিকের আখড়ায় মেঘনাদ রীতিমতো এক্সারসাইজ করে চেহারাখানাকে আরও ভালো করে সানিয়ে নিয়েছে। ১৪ বছর বয়সে তার ছাতি হল ৪-৮ ইঞ্চি, হাতের গুলি ফোলালে প্রায় ৩-২ ইঞ্চি হতো। তখনই লম্বায় সে ছিল ৪.৫ হাত। বেচারা কিন্তু পড়াশোনায় তত সুবিধা করতে পারত না। অঙ্কে বহু চেষ্টা চরিত্র করে সে একবার ৪ নম্বর পেয়েছিল, সচরাচর ০ থেকে ২ এর মধ্যে সে নম্বর পেত। বাংলায় সে ভালো নম্বর পেত, বাংলা কবিতাও কিছু কিছু লিখত। গত বছর একদিন সাতকড়ির জিমনাস্টিকের আখড়ায় মেঘনাদ প্যারালাল বারের খেলা দেখাচ্ছিল। হঠাৎ কেমন করে হাত পিছলে সে পড়ে গেল, আর পড়বি তো পর একেবারে মাথাটি নিচে রেখে। হঠাৎ ডগ করে আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে মেঘনাদও অজ্ঞান। ধর ধর, তোল তোল, ডাক্তার ডাক, বরফ আন, চারিদিকে গোলমাল শুরু হয়ে গেল। লাশখানা তো কম নয়। ৪ জনে বহু কষ্টে ধরাধরি করে এনে পাশের ঘরে বেঞ্চির উপর শুইয়ে দিল। দেখতে দেখতে ডাক্তারও এলেন আর নাড়ি পরীক্ষা করে বললেন, অবস্থা গুরুতর। যা হোক, কোনো রকমে চেষ্টা চরিত্র করে ৪-৫ জন ভালো ডাক্তারের চিকিৎসায় মেঘনাদের তো জ্ঞান হল, কিন্তু মাথাটা আর পরিষ্কার হল না। থেকে থেকে আবোল তাবোল বকে, কখনো হাসে কখনো কাঁদে। ২ মাস যায়, ৪ মাস যায়, মেঘনাদ আর ভালো হয় না। দিব্যি ঘুরে বেড়ায়, খায় দেয়, কিন্তু আবোল তাবোল। গল্পাঞ্জলি। বকাটা আর তার বন্ধ হল না। হঠাৎ থেকে থেকে ছাতের সমান উঁচু লাফ গোটা কয়েক দেয়, আবার শূন্যে খুশিও চালায়। ছাতির মাপ ৫০ ইঞ্চি, হাতের গুলি ৩-৬ ইঞ্চি, লম্বায় ৪.৫ হাত। এমন একটি লোক লাগল হলে তাকে সমীহ করে চলারই কথা। আমরাও তাই সর্বদাই তার থেকে তফাতে থাকতাম। সেদিন সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি মেঘনাদ আসছে। একবার হেসে চোখ টিপছে, তারপরের মুহূর্তেই কটমট করে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে নিজের তৈরি কবিতা আওড়াচ্ছে। শীতকালে চিৎকার গীত গাই গুনগুন। হাতে পেলে ব্যাটাদের নিমেষেই করি খুন। যাহাতক আমাকে দেখা, অমনি ছাতের সমান লাফ দিয়ে দারুণ হুঙ্কার ছেড়ে আমাকেই তাড়া করল। ভয়ে তো আমার আত্মারাম শুকিয়ে গেল, প্রাণের দায়ে চোচো করে দৌড় দিলাম। ছেলেবেলা থেকে দৌড়িয়ে অভ্যাস। কিন্তু ৪.৫ হাত লম্বা পা তো কম নয়। তার হাত থেকে বাঁচা বড়ই শক্ত। তবুও প্রাণের দায়ে দৌড়ানো ছাড়া তখন আর উপায় কি? ধানের ক্ষেতের জলের মধ্যে দিয়ে, আলের উপর দিয়ে, রাস্তা দিয়ে, খানাখন্দের মধ্যে দিয়ে দৌড়ে চলেছি তো চলেছি। ক্রমেই মেঘনাদ আমাকে ধরে ফেলেছে। হঠাৎ মেঘনাদের কাকা দেখতে পেয়ে বেপরোয়া হয়ে তার কোমর জড়িয়ে ধরল। মেঘনাদও বিরক্ত হয়ে আগ বলে কাকাকে ২ হাতে তুলে নিয়ে ছুঁড়ে একটা খড়ের গাদার উপর ফেলে দিল। ভাগ্যে খড় ছিল, নইলে সেদিনই কাকার দফারফা হতো। আমিও ততক্ষণে সুযোগ বুঝে অনেকটা এগিয়ে গিয়েছি। কিন্তু সে আর কতক্ষণ? মেঘনাদও গোটা ১০ দারুণ লাফে আবার অনেকটা এগিয়ে এল। আমি আর চোখে মাঝে মাঝে পেছনে দেখছি আর প্রাণপণে দৌড়াচ্ছি। দেখতে পাচ্ছি মেঘনাদও প্রাণপণে দুহাত ছুটছে আর কি যেন ধরতে চেষ্টা করছে। এইভাবে কতক্ষণ চলেছিল জানি না, কারণ তখন আমার সময়ের জ্ঞান একেবারে লোপ পেয়েছিল। সমস্ত গা বেয়ে আমার ঘাম ঝরছে, শরীর কাঁপছে, পা যেন অবশ হয়ে আসছে, মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে, অন্যমনস্কভাবে দৌড়িয়েই চলেছি। কান ভো ভো করছে। তবু যেন ক্রমে টের পেলাম মেঘনাদের কালো ছায়া আমার পেছনে এই ধরল আমাকে। ডান হাতখানা শূন্যে তুলে প্রচণ্ড এক কিল যেন মারবার চেষ্টা করছে। আমার তো তখন মাথা একেবারে ঘুলিয়ে গেছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি শেষ। শেষটায় আমাকে ধরেই ফেল। আমি এক মুহূর্তের জন্য চোখ বুঝলাম, তখন মেঘনাদের হাতখানা আমার পিঠের উপর পড়ছে। তারপরও ধর দেখি আমাকে, এই বলেই মেঘনাদ চোচো। বেঁচে গেছি আজ। আস্তে হাতখানা আমার পিঠে ছুঁয়ে মেঘনাদ বললে, এইবারে তুমি মোর, ধরে ফেলেছি তোমাকে। এখন দৌড়ে মুহূর্তের মধ্যে কোথায় মিলিয়ে গেল। আমিও হাফ ছেড়ে বললাম, বেজায়। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতন বাই বাই, টাটা।